নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। আপনারা জানেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যেই 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার পাল্টাও দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যারা গত 10 তারিখ 42 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সর্বসমক্ষে। কিন্তু বামেরা কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে? এক্ষেত্রে অনেক প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ঘোরাফেরা করছে। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো নিঃসন্দেহে, যদি বাম কংগ্রেসের জোট হয় তবে আসন সমঝোতায় কে কটি আসন পাবে? ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী আইএসএফ, যে কিনা এই জোটের একটা অংশ, সে ঘোষণা করে দিয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চায় এবং কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশ না আসা পর্যন্ত অন্তত এই বাংলায় বাম কংগ্রেসের জোটের যে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল আসন সমঝোতা বা মার্কশিট আমরা কেউই জানতে পারবো না। এ বিষয়ে কংগ্রেসের গড়িমসিকেই দায়ী করছেন অনেকে। বামেরা গ্রাউন্ড স্তরে নিজেদের সার্ভে মারফত এক একটি কেন্দ্রে বা বিভিন্ন কেন্দ্রে কে প্রার্থী হতে পারেন বা গ্রাউন্ড রিয়েলিটি কি, মানুষের সঙ্গে কথাবার্তা বলে একটি রিপোর্ট নিজেদের মধ্যে তৈরি করেছেন। কিন্তু মূল সমস্যা সেই কংগ্রেসের গড়িমসি। হাইকমান্ড এদিকে চায় তৃণমূলের সঙ্গে জোট, এদিকে এই বাংলায় বামেদের সঙ্গে জোট হয়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে বর্তমানে বাম কংগ্রেস আইএসএফ জোট। এবং ফাইনাল মিটিংয়ের পক্ষ থেকে একাধিকবার আহ্বান জানানো হলেও কংগ্রেসের হাইকমান্ড বা কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা এ বিষয়ে কোনো কর্ণপাতই এখনো করেননি। বিজেপি এবং তৃণমূল ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও এখনো জোটের প্রার্থী কি হবে সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। যদিও আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষের দিকে বামেরা তাদের প্রার্থী তালিকা ফাইনালি ঘোষণা করে দিতে পারেন। উল্লেখযোগ্য বিষয়, আগামী 2-3 মাস আগে থেকে, মানে গত 2-3 মাস আগে থেকেই এই বামেদের গ্রাউন্ড লেভেল সার্ভেতে বিভিন্ন রিপোর্ট উঠে আসে। অর্থাৎ যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয় তাহলে একরকম স্ট্র্যাটেজি, বা যদি আইএসএফ নির্দিষ্টভাবে একা লড়তে চায় তাহলে একরকম স্ট্র্যাটেজি, বা বামেরা যদি 42টি আসনেই প্রার্থী দিতে চায় তাহলে অন্য রকম একটি স্ট্র্যাটেজি নেওয়া হবে। এরকমই বামেদের একদম শীর্ষস্থানীয় নেতারা মনে মনে ভাবতে শুরু করেছেন। এই লক্ষ্যে তারা একটি সার্ভেও করেন। তাদের নিজস্ব আইটি টিম, তাদের নিজস্ব আইটি ডিপার্টমেন্ট গ্রাউন্ড লেভেলে গিয়ে একাধিক সার্ভে করা হয় এবং একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় মানুষকে, এবং ওই অঞ্চলের মানুষ কোন বাম নেতা বা নেত্রীকে পছন্দ করেন সেই অনুযায়ী একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রস্তুত করার যে প্রক্রিয়া, তা কিন্তু আলিমুদ্দিন সূত্রে ভীষণ মাত্রায় করা শুরু হয়েছে। কিন্তু আমি আবার বললাম, এই সার্ভে যখন হয়েছে তখন ধরে নেওয়া হয়েছে এই রাজ্যে বাম কংগ্রেস জোট হচ্ছে, এবং তখনও বিচারপতি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করেনি, তখনও সন্দেশখালীর মতো ইনসিডেন্ট এই রাজ্যে হয়নি, তখনও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। ফলে সবটাই 3 মাস আগের একটা রিপোর্ট, যেই রিপোর্টের এক্সক্লুসিভ কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, এবং 10 থেকে 12টা আসন যেখানে কারা প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছে সেই রিপোর্টের একটা ধারণা আমি আপনাদের দিতে পারি। কিন্তু আবার বলছি, পুরোটাই বাম কংগ্রেসের আসন সমঝোতা থেকে শুরু করে আইএসএফ পুরো বিষয়টা, বা বামেদের শরিক দল সিপিআই থেকে শুরু করে আরএসপি, এই একাধিক জল্পনার উপরে কিন্তু এখনো ডিপেন্ডেন্সি। তবে সিপিআইএম নির্দিষ্ট কিছু আসনে কিছু সার্ভে করেন, কিছু মানুষকে তারা কিছু প্রশ্ন করেন। কি প্রশ্ন করেছিল সেটা এই প্রতিবেদনের একদম শেষে আমি আপনাদের শোনাবো। তবে যদি আসন ধরে ধরে আমি বলি যে প্রত্যেকটি আসনে কোন 4টে নাম মানুষের কাছে পৌঁছেছে, আদৌ তারা প্রার্থী হবেন কিনা, সেই নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে সেই নামগুলোর একটা চিত্র আমি আপনাদেরকে এখন দেওয়া শুরু করছি। প্রথম আসন নিঃসন্দেহে পূর্ব বর্ধমানের আগে আমি একটু বলে দিই, বর্ধমান এবং দুর্গাপুরে মূলত 4টে নাম নিয়ে আলোচনা হয়। কি 4টে নাম? 1 নম্বর নিঃসন্দেহে মীনাক্ষী মুখার্জিকে প্রার্থী করতে উদ্গ্রীব বামফ্রন্টের শীর্ষস্থানীয় নেতৃত্ব। মানে যদি দাঁড়ান তাহলে বর্ধমান বা দুর্গাপুর এই লোকসভা কেন্দ্র থেকে তার দাঁড়ানোর সম্ভাবনা আছে। ওই আসনে দ্বিতীয় নাম ছিলেন অমল হালদার, তৃতীয় নাম গীষ্পতি চক্রবর্তী, এবং 4 নম্বর সকলকে চমকে দিয়ে অভিনেতা বাদশা মৈত্র। যদিও বাদশা মৈত্র শেষ অবধি প্রার্থী হতে রাজি হবেন কিনা সেটা এখনো অবধি ঠিক হয়নি। ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে বাদশা মৈত্র বাইরে থেকে প্রচারে যেতে আগ্রহী। ইনসাফ যাত্রার মতো তিনি বিভিন্ন প্রার্থীর প্রচারে হয়তো যেতে পারেন, কিন্তু এই বাম মনস্ক বুদ্ধিজীবী সরাসরি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে এখনো রাজি হননি। এখানে আরেকটা প্রশ্ন সকলের মনে
ঘোরাফেরা করছে। মীনাক্ষী কি সত্যি প্রার্থী হতে চান? এই প্রশ্নের উত্তর সরাসরি যদি বলা হয় না, মীনাক্ষী নিজেকে কোনো একটি পার্টিকুলার লোকসভা কেন্দ্রে আটকে রাখতে চান না। অর্থাৎ মীনাক্ষী চান বিভিন্ন কেন্দ্রে, যিনি পঞ্চায়েত নির্বাচনের সময় যে ভূমিকা পালন করেছিল, বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচারের একটা দায়িত্ব পালন করেছিলেন। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে যে সকল স্টার ক্যাম্পেনার ছিল তার মধ্যে মীনাক্ষী ছিল অন্যতম। দ্বিতীয় নাম নিঃসন্দেহে ছিল শতরূপ ঘোষ, যারা এক এক দিনে 3-4টে জায়গায় সভা করেছিলেন। মীনাক্ষী, মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষের মতো আরও 4-5 জন যারা আছেন, তারা প্রত্যেকেই পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিদিন 3 থেকে 4টি জায়গায় সভা করতে হয়েছিল। তাই আমার দৃঢ় বিশ্বাস মীনাক্ষীকে লোকসভা নির্বাচনের প্রার্থী করতে শেষ পর্যন্ত রাজি করতে পারবে কি পারবে না, এটাও এখন সরাসরি ডিপেন্ড করছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপর। যদি এই কেন্দ্রে মীনাক্ষী প্রার্থী হতে রাজি না হন, তাহলে নিঃসন্দেহে অমল হালদারের সম্ভাবনা কিন্তু বেশি, অন্তত সার্ভে রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আবার বলি, সবটাই ডিপেন্ড করবে জেলা কমিটি, জেলা নেতৃত্ব এবং রাজ্য কমিটির যে ফাইনাল মিটিং, বাম কংগ্রেস জোটের যে বোঝাপড়া, তার উপর। আমি শুধু সার্ভেতে যে নামগুলো উঠে এসছে সেগুলো আপনাদের আমি বলছি। নাম্বার 2 হলো দমদম। এই দমদমে সব থেকে আগে প্রার্থী হওয়ার দৌড়ে যিনি এগিয়েছিলেন তিনি ছিলেন ডক্টর নারায়ণ ব্যানার্জি। এই ডক্টর নারায়ণ ব্যানার্জিকে স্বনামধন্য চিকিৎসক এবং অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যেই দমদম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায়কে, এবং সৌগত রায়ের গ্রাউন্ড লেভেল রিয়েলিটি যা, ডক্টর নারায়ণ ব্যানার্জি ছিলেন একমাত্র বামেদের পাল্টা দেওয়ার প্রার্থী, এরকমই মনে করছিলেন বাম নেতৃত্ব। এবং সম্ভবত দিলীপ ঘোষকে বিজেপি যদি এই কেন্দ্রে প্রার্থী করেন, তাহলে এই আসনে জোর টক্কর হওয়ার সম্ভাবনা আছে ত্রিমুখী লড়াইয়ের। তাই ডক্টর নারায়ণ ব্যানার্জিকে প্রার্থী করতে স্বয়ং মীনাক্ষী মুখার্জি গেছিলেন তার বাড়িতে, কিন্তু ডক্টর নারায়ণ ব্যানার্জি তার পারিবারিক কারণে কিংবা তিনি এখনো চিকিৎসা শাস্ত্র ছাড়া অন্য কোথাও মনোনিবেশ করতে চান না বলে এখনো অবধি না বলে দিয়েছেন। যদি মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জিরা ডক্টর নারায়ণ ব্যানার্জিকে রাজি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে দমদম কেন্দ্রে ডক্টর নারায়ণ ব্যানার্জি হবেন এই কেন্দ্রে প্রার্থী। কিন্তু আমি আবার বলছি, এখনো অবধি ডক্টর নারায়ণ ব্যানার্জিকে, অন্তত আমার ইন্টারভিউ যদি আপনারা দেখেন, নারায়ণ ব্যানার্জি তিনি স্পষ্টত জানিয়েছেন তিনি প্রার্থী হতে চান না 2024-এ। ঘনিষ্ঠ মহলে বলছেন 2026-এ হয়তো বিধানসভা নির্বাচনে এই ডক্টরি, এই যে পেশা থেকে তিনি অব্যাহতি নিয়ে প্রার্থী হতে পারেন। তিনি ভীষণ মাত্রায় মানুষের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে আগ্রহী। যদি নারায়ণ ব্যানার্জি না হন, তাহলে কোন 3টে নাম এই অঞ্চলে সবচেয়ে আলোচিত হয়েছে? 1 নম্বর নিঃসন্দেহে তন্ময় ভট্টাচার্য, বর্ষিয়ান রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্য। 2 নম্বর ময়ূক বিশ্বাস, এসএফআই এর দীর্ঘদিনের নেতা, তরুণ নেতা ময়ূক বিশ্বাস। 4 নম্বর নিঃসন্দেহে পলাশ দাস, যিনি কিনা দমদম বারাসাত অঞ্চলে দীর্ঘদিন পার্টির একাধিক কাজকর্ম করেছেন। কিন্তু ডক্টর নারায়ণ ব্যানার্জি না হলে এই অঞ্চলে কি বামেরা কোনো গায়ক বা কোনো রাজনীতিবিদকে প্রার্থী করে চমকে দেবেন? মানে যখন 2 রাজনীতিবিদের লড়াইয়ের মাঝখানে বামেরা কি এই ফাটকা খেলবেন যে একদম আপাদমস্তক অরাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে দাঁড়িয়ে পুরো সমীকরণটা ঘেটে দেওয়ার একটা চেষ্টা? এর জন্য কিন্তু আমারও ভীষণ মাত্রায় আগ্রহ আছে, পার্টিকুলারলি এই আসনটা কেন্দ্র করে। নেক্সট হলো 3 নম্বর পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান বামেদের এক সময় নির্ভরযোগ্য একটা ঘাঁটি ছিল, বামেরা অনেক ভোট এই সময় এই যে অঞ্চলে পেয়েছিলেন। কিন্তু বর্তমানে যে সার্ভে রিপোর্ট তা মোটেই বামেদের ক্ষেত্রে সুখস্মৃতি দেবে না। কোন 4টে নাম নিঃসন্দেহে এই অঞ্চলে প্রার্থী হতে পারেন? জেলা কমিটি কিছু নাম পাঠিয়েছে এবং মানুষের সার্ভে অনুযায়ী এই অঞ্চলে 4টে নাম উঠে এসছে। 1 নম্বর নাম নিঃসন্দেহে অলোকেশ দাস, অলোকেশ দাসের নাম এখানে উঠে আসে। 2 নম্বর হলো ঈশ্বরচন্দ্র দাস, ঈশ্বরচন্দ্র দাসের নাম এই অঞ্চলে পার্টিকুলারলি উঠে এসছে এই লোকসভা কেন্দ্রে। 3 নম্বর রামচন্দ্র ডোম এবং 4 নম্বর চণ্ডীচরণ লেট। এই চণ্ডীচরণ লেট তরুণ প্রার্থী বামেদের বিধানসভা নির্বাচন লড়েছিলেন। যদিও চণ্ডীচরণ বর্তমানে নেট কোয়ালিফাইড করে গবেষণার বিভিন্ন কাজে যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। সবকিছু বিবেচনা করে এখানে পার্টিকুলারলি আমার মনে হচ্ছে রামচন্দ্র ডোমি এই অঞ্চলে প্রপার একজন ক্যান্ডিডেট হতে পারেন। অন্তত লোকসভা নির্বাচনের কেন্দ্রে বর্ষিয়ান এই রাজনীতিবিদের উপর বাজি ধরতেই পারেন বামেরা। কিন্তু আমি আবার বলছি, তারও একটা রাজি হওয়ার প্রসঙ্গ আছে। এই সার্ভে কিন্তু মানুষের থেকে পাওয়া নাম এবং বাম যে নেতৃত্ব তাদের দেওয়ার মধ্যে আদান প্রদানের একটা ভিত্তি করে এই রিপোর্ট। পরবর্তী যে কেন্দ্র নিঃসন্দেহে হুগলি। এই হুগলি নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক মহলে হয়। এই হুগলিতে অন্তর্গত সিঙ্গুর, যে সিঙ্গুর থেকে ভোটে লড়েছিলেন সৃজন ভট্টাচার্য, এবং নিঃসন্দেহে বামেরা কিন্তু আগের থেকে অনেক ভোট বাড়িয়েছিলেন সিঙ্গুর। যদিও বামেদের এক সময় পুরনো ঘাঁটি সিঙ্গুর অধরাই থেকে গেছে, বলা ভালো এই সিঙ্গুরে বিজেপির কিন্তু উত্থান
অবস্থান চমকে দেওয়ার মতো। স্পেশালি এই হুগলিতে লোকসভা কেন্দ্রে জিতেছিলেন লকেট চ্যাটার্জি এবং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবছর হাই প্রোফাইল প্রার্থী দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জিকে দাঁড় করিয়েছে। এই সিঙ্গুরে বামেরা কাকে দাঁড় করাবে? নিঃসন্দেহে যে নাম সবার আগে উঠে আসে তা নিঃসন্দেহে সৃজন ভট্টাচার্যের নাম। অন্তত 3 মাস আগে পার্টি থেকে যে নাম ডিসাইড করা হয়েছিল তাতে সৃজনই ছিলেন একমাত্র মুখ। যদিও পরিবর্তিত নাম অনুসারে সৃজনের কেন্দ্র কি হবে তা ভিডিও লাস্টে আপনারা জানতে পারবেন। সৃজন ভট্টাচার্য এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন কি পারেন না সে তো সময় বলবে। 2 নম্বর নাম ছিলেন ঐশী ঘোষ। আপনারা জানেন ঐশী দুর্গাপুরের মেয়ে, তরুণ রাজনীতিবিদ, জেএনইউ স্টুডেন্ট। ঐশীর উপর, তরুণ মুখের উপর বামেরা ভরসা রাখবে নাকি তার সময় বলবে। 3 নম্বর নাম এইখানে ছিল যা হলো মনোদীপ ঘোষ। মনোদীপ ঘোষ লোকসভা নির্বাচনে যদি সৃজন ঐশী না হন, মনোদীপ ঘোষ। এবং 4 নম্বর ক্যান্ডিডেট নিঃসন্দেহে ঘুরে ফিরে যে নাম উঠে আসছে বাদশা মৈত্র। আমি আবার বলি, সার্ভেতে একজনের নাম একাধিক কেন্দ্রে ব্যবহৃত হয়েছে। এর কারণটা খুবই অনুমেয়, কারণ যদি অন্য কেন্দ্রে অন্য কেউ প্রার্থী হন তাহলে ব্যাকআপ হিসাবে ওই ব্যক্তিকে অন্য কেন্দ্রে ট্রান্সফার করা হতে পারেন। যদি বামেরা লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির বিরুদ্ধে বাদশা মৈত্রের মতো একজন রাজনীতিবিদকে রাজি করাতে পারেন তাহলে বলাই যায় এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই জমে যেতেই পারে। 4 নম্বর হলো হাওড়া। হাওড়া আপনারা জানেন হাওড়াতে বিস্তর রাজনৈতিক আন্দোলন আছে বামেদের, ট্রেড ইউনিয়ন, সিটুর যদি আন্দোলন দেখেনি, হাওড়া কেন্দ্রীভূত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। এই হাওড়ায় যদি আপনার প্রার্থী তালিকা বা বামেদের সার্ভে লিস্টে কোন কোন নাম নিয়ে আলোচনা হয়েছে, 1 নম্বর সব্যসাচী চ্যাটার্জি। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির নামে হাওড়ায় ভীষণ মাত্রায় আলোচনা হয়েছে, কারণ এই হাওড়াতে ওনার বাড়ি, হাওড়া কদমতলা এরিয়াতে উনি থাকেন। এই হাওড়ায় সব্যসাচী চ্যাটার্জির নাম নিয়ে আলোচনা হয়েছে। 2 নম্বর হয়েছে দীপশিতা ধর। এবং দীপশিতা ধর হাওড়ার বালির মেয়ে, আপনারা জানেন দীপশিতার নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে। 3 নম্বর হলো শ্রীদীপ ভট্টাচার্য। এই হাওড়ায় 3 নম্বর নাম সার্ভেতে উঠে এসছে শ্রীদীপ ভট্টাচার্য। এবং 4 নম্বর মোহাম্মদ সেলিম। অর্থাৎ হাওড়া থেকে বিভিন্ন অঞ্চলে মোহাম্মদ সেলিম বিভিন্ন ক্ষেত্রে সভা করেছেন, জনসভা করেছেন, তাই মোহাম্মদ সেলিমের নামও এই সার্ভে রিপোর্টে আছে। কিন্তু সিপিআইএম এর ঐতিহাসিক বা ইতিহাসে কোনোদিন পার্টি সম্পাদক লোকসভা নির্বাচনে লড়েছেন এই নিদর্শন দেখা যায়নি। তাই প্রথা ভাঙার এই খেলায় যদি মোহাম্মদ সেলিম নিজেকে প্রার্থী করতে চান, কোথা থেকে করবেন সেটাই এখনো লাখ টাকার প্রশ্ন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় দীপশিতা ধরই এই কেন্দ্রে হয়তো অনেকের থেকে একটু এগিয়ে আছে। এবার সব্যসাচী চ্যাটার্জির প্রসঙ্গে বলি। সব্যসাচী চ্যাটার্জি, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি দীর্ঘদিন উলুবেড়িয়া, বাগনান এই অঞ্চলে রাজনীতিটা করেছেন। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় সব্যসাচী চ্যাটার্জি যদি বামেদের প্রার্থী হন তাহলে উলুবেড়িয়া কেন্দ্রে পারফেক্ট একটা প্রার্থী পেতে পারেন বামেরা বলে আমার মনে হয়, কারণ দীর্ঘদিন গ্রাউন্ড লেভেল রিয়েলিটি আমতা, বাগনান এই অঞ্চলে করেছেন। তাই আমি ব্যক্তিগতভাবে ভীষণ মাত্রায় খুশি হব যদি সব্যসাচী চ্যাটার্জি প্রার্থী হন, তাহলে হাওড়ার বদলে যেন তার নামটা উলুবেড়িয়ায় কনসিডার করা হয়। 6 নম্বর নাম নিঃসন্দেহে যাদবপুর। এই যাদবপুর নিয়ে বিস্তর আলোচনা হয়। যাদবপুর বামেদের ঘাঁটি, যাদবপুরের রাজনীতি, কলকাতার রাজনীতি, আলটিমেটলি বাংলার রাজনীতিকে পথ দেখায়, এইরকম অনেক ধ্যান ধারণা আছে। এই যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন যাদবপুরের একদম নিজের মেয়ে সায়নী ঘোষকে, এবং বিজেপি প্রার্থী করেছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। এই যাদবপুর নিয়ে যে রিপোর্ট সামনে এসছে তা নিঃসন্দেহে আমাদের কাছে চমকে দেওয়ার মতো। কোন 4টে নাম, হাই প্রোফাইল 4টে নাম, সেসব দিকে যেতেন আমরা নিঃসন্দেহে দেখব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যাদবপুর মানে শুধু শহর কেন্দ্রিক, যাদবপুর ইউনিভার্সিটি কেন্দ্রিক জায়গাটি নয়। কারণ অনেকে ভাবেন যাদবপুর মানে শুধুমাত্র যাদবপুর ওরিয়েন্টেড, এই যাদবপুর ইউনিভার্সিটি কেন্দ্রিক জায়গাটা সেটা নয়। এই যাদবপুরের মধ্যে কিন্তু সোনারপুরের কিছু অংশ, ভাঙড়, এই সকল গ্রামীণ এলাকাও কিন্তু লোকসভা কেন্দ্রে পড়ে। তাই তৃণমূল কংগ্রেস শহর কেন্দ্রিক ভোটটি না পেলেও বরাবর এই সোনারপুর, ভাঙড় বা এই অধুনা যাদবপুর লাগোয়া শহরতলি বা মফস্বলের ভোটগুলো কিন্তু পেয়ে এর আগের বার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে মিমি চক্রবর্তী কিন্তু জিতেছিলেন এই যাদবপুর কেন্দ্র থেকে। তাই যাদবপুরটা যে বামেদের শক্ত ঘাঁটি, বর্তমানে যে শক্ত ঘাঁটি এরকম বলা চলেন না। আপনারা জানেন শুভেন্দু অধিকারী স্বয়ং যাদবপুরে গিয়ে বলেছিলেন এই অঞ্চলে সায়নকে এগিয়ে দেওয়া উচিত, শতরূপদের এগিয়ে দেওয়া উচিত, বামেরা অন্য নেতৃত্বদের বদলে এদেরকে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। মানে সকলেই বুঝতে পারছেন বামেদের একটা শক্ত ঘাঁটি এই যাদবপুর, যদিও বর্তমানে শক্ত ঘাঁটি এই নেই। কোন 4টে নাম এই যাদবপুর কেন্দ্রে সবচেয়ে বেশি পার্টিতে আলোচনা হয়েছে তা নিঃসন্দেহে 1 নম্বর সুজন চক্রবর্তী, বর্ষিয়ান রাজনীতিবিদ সুজন চক্রবর্তী আলোচনা হয়েছে। 2 নম্বর নাম
আলোচনা হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম। 4 নম্বর হিমাঙ্গরাজ। হিমাঙ্গরাজ কে ছিলেন ডিওয়াইএফ এর যে সর্বভারতীয় প্রেসিডেন্ট, তিনি ছিলেন হিমাঙ্গরাজ। 4 নম্বর হলো সুদীপ সেনগুপ্ত, একদম যাদবপুরের ভূমিপুত্র, যাদবপুরের বাসিন্দা, দীর্ঘদিন রাজনীতি করছেন সুদীপ সেনগুপ্ত। সুজন চক্রবর্তী নিজে ভোটে লড়তে আগ্রহী নন বলে বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে, এবং সুজন চক্রবর্তী সহ একাধিক নেতা নেত্রীরা সে সময় চাইছিলেন 2 মাস আগে হিমাঙ্গরাজকে এই কেন্দ্রে প্রার্থী করা হোক, কিন্তু সায়নী ঘোষকে প্রার্থী করার পর ইকুয়েশনটা অনেকটা বদলাতে শুরু করে। কারণ গ্রাউন্ড লেভেলে সায়নীর কতটা জনপ্রিয়তা আছে এটাই বামেদের লাখ টাকার প্রশ্ন। এখানেই প্রশ্ন হয়, যদি সুজন চক্রবর্তীকে প্রার্থী না করা হয় বা সুজন দা যদি নিজে প্রার্থী হতে না চান, তাহলে কি যাদবপুরের অধুনা দূরত্বে বাসিন্দা সৃজন ভট্টাচার্যকে এই কেন্দ্রে প্রার্থী করা হবে? এইটাই আমার কাছে এখন লাখ টাকার প্রশ্ন। এবং যদি সৃজনকে প্রার্থী করা হয়, নিঃসন্দেহে বলা যায় সায়নী ঘোষের কিন্তু বিপরীতে সৃজন যথেষ্ট লড়াই করতে পারেন। সেক্ষেত্রে হুগলির সিটটা কিন্তু ঐশী বা অন্য কেউ লড়ার জন্য জায়গা করে নিতে পারেন বলে আমার মনে হয়। আমার ব্যক্তিগত ধারণা, সৃজনের নাম সব থেকে বেশি অন্তত পার্টির অন্দরে এই পালাবদলের পরে অন্তত শোনা যাচ্ছে। বাকি রইল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা। বিকাশবাবু অলরেডি এখানে প্রার্থী ছিলেন, এখন রাজ্যসভার সাংসদ। বিকাশবাবু নিজে লোকসভা নির্বাচনে লড়তে আগ্রহী নন, এরও স্পেসিফিক কিছু রিজন উনি দিয়েছেন, সেটা কোনো না কোনো দিন ভিডিওতে আমি বলবো। কিন্তু বিকাশবাবুকে যদি রাজি করাতে না পারেন এবং সৃজনদা যদি নিজে প্রার্থী হতে না চান, সৃজন ভট্টাচার্য কিন্তু প্রার্থী হতে পারেন। যদিও লড়াইয়ে তার সঙ্গে আছেন হিমাঙ্গরাজ, একদম ব্যাকআপ প্ল্যানে সুদীপ সেনগুপ্ত, যে কিনা যাদবপুরের ভূমিপুত্র, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, যাদবপুর বইমেলা করেন, একদম পোরখাওয়া গ্রাউন্ড লেভেলের যে কর্মী হয়, বামেদের একদম সক্রিয় নেতা হয় গ্রাউন্ড লেভেলের। সুদীপদা কিন্তু সেই রকমই একজন নেতা, তাই সুদীপদারও প্রার্থী হওয়ার কিন্তু সম্ভাবনা, অন্তত সার্ভে রিপোর্টে যে সার্ভে করা হয়েছে সেখানে কিন্তু 4 নম্বর নামের মধ্যে একটি নাম ছিল, যদিও সার্ভেতে সৃজন ভট্টাচার্যর নাম ছিল না। কিন্তু আমি আবার বলছি, এই সার্ভে করা হয়েছিল 3 মাস আগে, 3 মাসে অনেক কিছু বদলেছে। পরিবর্তিত জেলা কমিটির মিটিংয়ে সৃজন ভট্টাচার্যর নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, পার্টিকুলারলি যাদবপুর কেন্দ্রে। কলকাতা সাউথ পরবর্তী কেন্দ্র, কলকাতা সাউথ নিঃসন্দেহে যে নাম সবার আগে উঠে এসছে অধ্যাপিকা নন্দিনী মুখার্জি। আপনারা জানেন যাদবপুরের আইটি বিভাগের যিনি অধ্যাপিকা, দীর্ঘদিন বামেদের প্রার্থী হন এবং দীর্ঘদিন বাম আন্দোলনের সক্রিয় কর্মী, একাধিক মিটিং মিছিলে বাম আন্দোলনের পথে হাঁটেন এবং অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি একজন ব্যক্তি এই নন্দিনী মুখার্জি ম্যাডাম। এবং অনিক দত্ত একবার বলেছিলেন যে যাদবপুরে যদি নন্দিনী হারেন তাহলে বুঝতে হবে মানুষ কোন রাজনীতির পক্ষে আছেন। যদিও এখনকার রাজনীতি শিক্ষা অশিক্ষা, অশিক্ষিত শিক্ষিত দিয়ে হয় না, পুরোটাই ন্যারেটিভ, এবং যে জেতার সম্ভাবনা আছে মানুষ তাকেই বেছে নেন। আমি শুধু ধারণা আমি দিলাম। এই নন্দিনী মুখার্জিকে কিন্তু কলকাতা সাউথের সার্ভের জন্য মনোনীত করা হয়েছিল। দ্বিতীয় নাম নিঃসন্দেহে শতরূপ ঘোষ, অর্থাৎ এই সার্ভেতে শতরূপ ঘোষ যদি লোকসভা নির্বাচনে প্রার্থী হতেন তাহলে কলকাতা সাউথ থেকে তার নাম কিন্তু রাখা হয়েছিল। ফলে যদি নন্দিনী দি শেষ পর্যন্ত প্রার্থী না হন তাহলে শতরূপের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সার্ভে রিপোর্টে অন্তত মানুষের যে গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে এগিয়ে আছেন। 3 নম্বর, এই অঞ্চলে আলোচনা হয়েছিল ডক্টর ফুয়াদ হালিমকে নিয়ে। আপনারা জানেন ডক্টর ফুয়াদ হালিম পার্ক স্ট্রিটে থাকেন এবং দীর্ঘদিন বিভিন্ন মানুষের সেবা করে গেছেন বিনা খরচে, কম পয়সায়। ফুয়াদ হালিমকে নিয়ে আলোচনা হয়েছেন এবং 4 নম্বর ব্যাকআপে যার নাম রাখা হয়েছে তা নিঃসন্দেহে সুদীপ সেনগুপ্ত, সেই যাদবপুর নিবাসী সুদীপ সেনগুপ্ত, যার নাম যাদবপুরেও আছে এবং কলকাতা সাউথেও আছে। শেষ অবধি এই 4 জনকে উপর ভরসা রাখবেন নাকি কোনো বুদ্ধিজীবী অভিনেতাকে বেছে নেবেন পার্টির শীর্ষ নেতৃত্ব অন্তত কলকাতা সাউথের জন্য? এ কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপনি বলে রাখি, এই অঞ্চলটি এমন একটা অঞ্চল যেখানে একসময় বামেদের একাধিক তারকা প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়েছেন, বিধানসভা বা লোকসভা নির্বাচনের রেসপেক্টিভে। দেবদূত ঘোষের মতো তারকা প্রার্থীরা টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা কি লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন চমকে দেওয়ার মতো? নিঃসন্দেহে থাকবে আমার এই কৌতূহল। কিন্তু সার্ভেতে এই 4টে নাম ছিল, নন্দিনী মুখার্জি, সুদীপ সেনগুপ্ত, শতরূপ ঘোষ এবং ফুয়াদ হালিম। নন্দিনী মুখার্জি এগিয়ে, যদি সেকেন্ড নাম হয় তাহলে শতরূপ বা ফুয়াদের উপর বাজি ধরতেই পারেন বাম শীর্ষ নেতৃত্ব। 8 নম্বর হলো কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর এমন একটি জায়গা যেখানে সব থেকে বেশি বামেতে কর্মী ট্রান্সফার হয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র
এবং কৃষ্ণনগরের যে প্রার্থী বিজেপি প্রার্থী এখনো ঘোষণা না হলেও বিজেপি একটা শক্ত ঘাঁটি হিসাবে কৃষ্ণনগরকে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। এই কৃষ্ণনগরের গ্রাউন্ড রিয়েলিটি দেখা যাচ্ছে বিভিন্ন দল থেকে বামেদের সব থেকে বেশি প্রার্থী কিন্তু এসেছে। তাই কৃষ্ণনগর কিন্তু আমাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে একটা দেখার আসন হতে পারেন। বিজেপির অন্দরে শোনা যাচ্ছিল দুজন এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন। এক নম্বর নিঃসন্দেহে ঝুলন গোস্বামী, প্রাক্তন ক্রিকেটার, আর একজন এই রাজ্যের প্রাক্তন এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল, তিনি কিন্তু এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন। কিন্তু সবটাই জল্পনা, যতক্ষণ না অফিসিয়াল লিস্ট ঘোষণা হচ্ছে আমরা জানি না। কিন্তু বামেরা কোন 4টে নাম ভেবেছিলেন? বামেরা যে 4টে নাম ভেবেছিলেন তা হলো SM সাদি, প্রথম নাম অবশ্যই ছিল এই অঞ্চলে SM সাদি, অর্থাৎ বামেদের দীর্ঘদিনের কর্মী SM সাদির নাম এখানে ঘোষণা করার কথা এখানে ছিল। 2 নম্বর হলো সেলিমা খাতুন। আমার দৃঢ় বিশ্বাস মহুয়া মিত্রর বিরুদ্ধে যদি মহিলা প্রার্থী হন তাহলে সেলিমা খাতুন কিন্তু অন্যদের থেকে একটু এগিয়ে থাকবেন। কারণ একটাই, কারণ এই অঞ্চলে ঝুলন গোস্বামীও যদি হন একজন মহিলা ক্যান্ডিডেট, তাই বামেরা কি সেলিমা খাতুনকেই বেছে নেবেন নাকি সার্ভে রিপোর্টে এগিয়ে থাকা SM সাদির দিকে বাম শীর্ষ নেতৃত্ব যাবেন? অন্য 2টো নাম কি ছিলেন? 2টো নাম ছিল সুমিত দে এবং বিপ্লব কুন্ডু। অর্থাৎ 4 জনের মধ্যে SM সাদি, সেলিমা খাতুন, সুমিত দে এবং বিপ্লব কুন্ডু, এই 4 জনের মধ্যে শেষ অবধি সেলিমা খাতুন নাকি SM সাদির দিকে বাম শীর্ষ নেতৃত্ব যায়, সেটাই এখনো বড় প্রশ্ন। মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদে সব থেকে বেশি সভা করেছেন এই রাজ্যে CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখানে আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ সেলিম যদি প্রার্থী হন তাহলে মুর্শিদাবাদ কেন্দ্রটিকেই হয়তো বেছে নেবেন। এবং আমার মনে হয় CPIM এর এই যে ইতিহাস, সেই ইতিহাসে কোনোদিন রাজ্য সম্পাদকরা লোকসভা নির্বাচনের প্রার্থী না হলেও মনে হয় এবার প্রথা ভাঙার খেলাটা মোহাম্মদ সেলিমকে দিয়েই শুরু করতে হবে। কেনই বা করবেন না? কোথায় বলা আছে রাজ্য সম্পাদক হলে প্রার্থী হওয়া যায় না? আমি জানি না, সময় বদলেছে, দিন বদলেছে। যদি লোকসভা নির্বাচনে টাফ ফাইট করতে হয় অন্তত শাসক দলের সঙ্গে, তাহলে কিন্তু মোহাম্মদ সেলিমকে এই অঞ্চলে প্রার্থী হতেই হবে বলে আমার বিশ্বাস। CPIM সার্ভে রিপোর্ট এবং গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতেও মোহাম্মদ সেলিমকেও চেয়েছেন অধিকাংশ মানুষ। 2 নম্বর নাম যেখানে উঠে এসছে তা হলো জামির মোল্লা, যিনি কিনা ওই অঞ্চলের জেলা সেক্রেটারি। জামির মোল্লা হতে পারেন যদি মোহাম্মদ সেলিম প্রার্থী না হয় মুর্শিদাবাদের ক্যান্ডিডেট। 3 নম্বর মুস্তাফিজুর রানা হতে পারেন ওই অঞ্চলে একজন প্রার্থী। 4 নম্বর নাম অবশ্যই বদ্দুর জামান এবং 4 নম্বর নাম নিঃসন্দেহে বদ্দুর জামান খান। অর্থাৎ এই 4টে নামের মধ্যে মুর্শিদাবাদে কিন্তু কে প্রার্থী হয় আমি ভীষণ দেখতে আগ্রহী। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মোহাম্মদ সেলিমকেই কিন্তু প্রার্থী করা উচিত। যাই হোক, যারা এই ভিডিও দেখছেন, এই শির দ্বারা বিক্রি নেই এরকম টি-শার্টটি আপনারা পাবেন সপ্তপদী থেকে। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওরা এই জামাটি আমাকে দিয়েছেন, ফলে আপনারাও যদি এরকম বিভিন্ন ক্ষেত্রে এরকম টি-শার্ট চান, এই সপ্তপদী ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিঃসন্দেহে অত্যন্ত ভালো লাগার একটা টি-শার্ট গেঞ্জি এটা আমার। শ্রীরামপুর, এই শ্রীরামপুরে প্রার্থী অলরেডি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি, বর্ষিয়ান সাংসদ, আইনজীবী কল্যাণ ব্যানার্জি সবসময় প্রচারের আলোতে থাকেন, অত্যন্ত শক্ত ঘাঁটি। কিন্তু বামেদের কিন্তু এই জায়গাটি একটা পুরনো দুর্গ। বামেদের এইখানে কাদের নাম এখানে সার্ভেতে আলোচনা হয়েছে? 1 নম্বর অভিনেতা বাদশা মৈত্র। আমি আবার বলছি, বাদশা মৈত্রের নাম 3 জায়গায় আলোচনা করা হয়েছে, একটা হুগলি, একটা বর্ধমানের একটা অঞ্চলে এবং শ্রীরামপুরে। যদি বাদশা মৈত্রকে রাজি করানো যায়, ধরে নেওয়া যায় 3 জায়গার মধ্যে 1 জায়গায় ক্যান্ডিডেট হতেই পারেন, পার্টিকুলারলি এই অভিনেতা, এই বুদ্ধিজীবী, এই বামমনস্ক শিল্পী বাদশা মৈত্র। 2 নম্বর দীপশিতা ধরের নাম আলোচনা হয়েছে শ্রীরামপুর কেন্দ্রে। আপনারা জানেন এই বালি এই নতুন লোকসভা কেন্দ্রে হয়ে যাওয়ার পর তাও দীপশিতার বাড়ি কিন্তু শ্রীরামপুর কেন্দ্রের অন্তর্গত। যদিও হাওড়ার বাসিন্দা হলেও লোকসভা কেন্দ্র শ্রীরামপুর এবং বিধানসভা কেন্দ্র ডোমজুর থাকে দীপশিতার, ফলে দীপশিতা ধর এই অঞ্চলে প্রার্থী হতে পারেন। শ্রীরামপুরে যে নাম নিয়ে আলোচনা হয়েছে তা হলো ঐশী ঘোষ এবং 4 নম্বর সব্যসাচী চ্যাটার্জি। এই 4 জনের নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে শ্রীরামপুর কেন্দ্রে। তাই সব্যসাচী চ্যাটার্জি হাওড়া, উলুবেড়িয়া শ্রীরামপুর, ঐশী হুগলি শ্রীরামপুর, দীপশিতা হাওড়া শ্রীরামপুর, বাদশা মৈত্র বর্ধমান শ্রীরামপুর এবং নিঃসন্দেহে হুগলি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একাধিক জায়গায় একাধিক প্রার্থী রিপিটেশন নাম আলোচনা হচ্ছে, ফলে এরা প্রার্থী হচ্ছেন ধরে নেওয়া যায়। শুধু যদি এরা রাজি থাকেন, কোন অঞ্চলে প্রার্থী হচ্ছেন, কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, সেটাই একটা দেখার বিষয়। অন্তত সার্ভে যে করা হয়েছে CPIM এর অন্দরের সার্ভেতে কিন্তু এদের নাম বারংবার উঠে এসছে। এবং পরবর্তীকালে ব্যারাকপুর, এই ব্যারাকপুরে প্রার্থী হওয়ার জন্য গার্গী
দীর্ঘদিনের রাজনীতিবিদ গার্গী চ্যাটার্জি এবং ব্যারাকপুর জেলা কমিটি থেকে আরেকটা নাম পাঠানো হয়েছিল, তাহলে ডক্টর ফুয়াদ হালিম। এই দুজনের মধ্যে কে প্রার্থী হন আমরা দেখব, কিন্তু সার্ভেতে আপাত দৃষ্টিতে গার্গী দিয়েই এগিয়ে আছেন বলে আমার বিশ্বাস। কিন্তু আমি আবার বলছি, কংগ্রেস সিট শেয়ারিং, আইএসএফ কি করবেন সেটি এখনো লাখ টাকার প্রশ্ন। কিন্তু বামেদের এই সার্ভে রিপোর্টে প্রাথমিকভাবে এই 10-11টা নাম নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, 10-11টা কেন্দ্র নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই সপ্তাহের মধ্যে আমরা সমস্ত পুরো বিষয়টাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার মানুষকে কি কি প্রশ্ন করা হয়েছে সার্ভেতে, এই রিপোর্টও আমি আপনাদের কাছে একটু দিই। 5-6টা মেনলি প্রশ্ন করা হয়েছে, আরো বেশি করা হয়েছে। এই 5-6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি বলে আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম হলো, রাম মন্দির তৈরির পর কতটা বদলাতে পারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের সমীকরণ, এই একটি প্রশ্ন করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই কারা দিতে পারে, এই একটা প্রশ্ন করা হয়েছে। বা যদি বিজেপির মধ্যে বা বিজেপির বিরুদ্ধে লড়তে হয় তাহলে একটি দল কারা, এই রকম একটি সার্ভে করা হয়েছে। এবং কোন বিষয়টি বর্তমানে লোকসভা নির্বাচনের নিরিখে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 1 দুর্নীতি, 2 রুটি রুজি, 3 সাম্প্রদায়িকতা, 4 মূল্য বৃদ্ধি। এই 4টে পয়েন্ট মানুষের কাছে দেওয়া হয়েছে, যেখানে দুর্নীতি নামক একটা ইস্যু লোকসভা নির্বাচনের সব থেকে বড় ইস্যু হতে পারেন বলে মনে করছেন একদল মানুষরা। সরকারে কারা ভালো কাজ করেছে, সেখানে ইতিহাস, বর্তমান, বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে কিছু প্রশ্ন করা হয়েছে। এবং আপনার এলাকায় যদি বাম প্রার্থী হিসাবে চান তাহলে 4 জনের মধ্যে কাকে আপনারা বেছে নেবেন, এই রকমও একটি সার্ভে করা হয়েছে। আমি আবার বলে দিই, এই সার্ভে যখন করা হয়েছিল তখন বামেদের পক্ষ থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দামি কিছু ক্যান্ডিডেটকে নিয়েও আলোচনা করা হয়েছে সার্ভেতে, যেন মানুষ বুঝতে না পারেন অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিতে বামেরা এই সার্ভে করছে নাকি অন্য কেউ করছে। এই রকম একটা জিনিস কিন্তু উঠে এসছে সূত্র মারফত। তবে এই 10-11টা কেন্দ্রে বামেরা শক্ত লড়াই দিতে পারেন বলে মনে করছেন বামেরা। যদিও বামেদের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে 42 জনের প্রার্থী তালিকায় তারা রেডি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, শুধুমাত্র কংগ্রেস এর গড়িমসির জন্য তারা অ্যানাউন্স করতে পারছেন না। নওশাদের সঙ্গে মিটিং ফাইনালি এখনো করা হয়নি। নওশাদ কতগুলো আসনে লড়বেন শোনা যাচ্ছে, নওশাদ বেশ কিছু আসন চেয়ে বসেছেন, 8 থেকে 10টার কাছাকাছি আইএসএফ। এবং বামেদের কিছু শরিক দল আছে, যেখানে বসিরহাটে যেখানে নিরাপত্তা সদরে এত লড়াই থাকা সত্ত্বেও ওই অঞ্চলে সিপিআই ক্যান্ডিডেট হতে পারেন বলে শোনা যাচ্ছে। এরকমও কিছু শরিক দলদের সঙ্গে আলাপ আলোচনা করা বাকি আছে। ফলে সব মিলিয়ে বামেরা কবে প্রার্থী ঘোষণা করেন সেটি এখন রাজ্য রাজনীতির সব থেকে উল্লেখযোগ্য প্রশ্ন। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় কংগ্রেসের উপর ডিপেন্ডেন্সি না করে যদি বামেরা এখানে একলা চলো নীতি নিত তাহলে কি খুব ভুল করতো বামেরা? নিঃসন্দেহে উত্তর না। কারণ দেখা যাচ্ছে বামেরা কংগ্রেসের দিকে ভোট ট্রান্সফার করলেও একাধিক ক্ষেত্রে কংগ্রেসের ভোট বামেদের ট্রান্সফার হয় না, এটাও একটা বড় প্রশ্ন। তবে লোকসভা নির্বাচনে দামামা বেজেই গেছে, বামেরা কি একটু পিছিয়ে পড়লো, এই প্রশ্ন আমার থাকলো। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।